ইউনিট 2 পরিবেশবিদ্যার ইউনিট 2 যে পোর্শনটা, যে অংশটা, সেটা নিয়ে আমি চলে এসেছি পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা দুটো ভাগে ভাগ করেছি আমি, এবং বাংলায় লেখার চেষ্টা করেছি। কারোর যদি ইংলিশে মনে হয় এই লেখাগুলো প্রয়োজন, তারা কমেন্ট বক্সে প্লিজ লেখো, আমি তাদের জন্য ইংরেজিতে দিয়ে দেবো। তাহলে ইউনিট 2 কি আছে? ইউনিট 2 তে আছে পরিবেশ সংক্রান্ত নিয়ম ও আইন। তাহলে ভারতে পরিবেশ আইনের প্রয়োজনীয়তা কি? ভারতে পরিবেশ আইন কেন প্রয়োজন? ভারতবর্ষ আমরা জানি একটা বড় দেশ, যেখানে প্রচুর জীববৈচিত্র্য আছে, বিভিন্ন রকমের ভৌগোলিক অবস্থা আছে। কোথাও মরুভূমি আছে, কোথাও নদী আছে, কোথাও পর্বত আছে, কোথাও বিশ্বের সর্বাধিক বৃষ্টি সম্পন্ন জায়গা অঞ্চল আছে। তো এছাড়াও এই সবকিছুর সাথে ভারতবর্ষে যেটা আছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ আছে। তো এই সবকিছুর যথাযথ ব্যবহার, যথাযথ কে কতটা ব্যবহার করতে পারবে, কতটা ব্যবহার করলে পরবর্তী প্রজন্ম একইভাবে সেটাকে ব্যবহার করতে পারবে, আমরা পরবর্তী প্রজন্মের জন্য রাখতে পারবো, সেটার জন্য কিছু নিয়ম আইন এগুলোর প্রয়োজন। সেই জন্য ভারতবর্ষে পরিবেশ আইন প্রয়োজনীয়। তো ভারতের প্রধান কিছু পরিবেশ আইন সম্বন্ধে বলছি আমি। প্রথম হচ্ছে বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। এর প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে বন্যপ্রাণী, যেমন বিভিন্ন বিভিন্ন পশু পাখি এবং উদ্ভিদ, এদের রক্ষা করা। ঠিক আছে, এবং এদের মানে রিলেটেড, এদের সম্বন্ধীয় অন্যান্য বিষয়গুলো দেখভাল করা, যাতে এদের সংরক্ষণের জন্য কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এই লক্ষ্য দেশের বাস্তুতান্ত্রিক ও পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করে। ঠিক আছে, তো তাহলে এর প্রধান বিধান কি? একটা হচ্ছে এই আইনটায় 6টা শিডিউলের কথা বলা হয়েছে। শিডিউল মানে কি না, যত প্রজাতির প্রাণী আছে, উদ্ভিদ আছে, যত প্রজাতি আছে তাদেরকে শিডিউলে ভাগ করা হয়েছে। কিভাবে না, শিডিউল 1 থেকে শিডিউল 6। তার মধ্যে শিডিউল 1 কারা, যাদের সর্বোচ্চ সুরক্ষা দরকার, এরম করে আস্তে আস্তে শিডিউল 6 অব্দি সমস্ত প্রাণীকে ভাগ করা হয়েছে। ঠিক আছে, শিডিউল 1 এর অন্তর্ভুক্ত প্রাণীদের কোনোভাবে শিকার করা, হত্যা করা নিয়ম বহির্ভূত। শিকারের নিষিদ্ধকরণ বলা হয়েছে এই বন্যপ্রাণী সুরক্ষা আইনে, যে নির্দিষ্ট বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ হতে হবে। বিভিন্ন সুরক্ষিত অঞ্চল এই আইনের দ্বারা প্রণয়ন করা হয়েছে। ঠিক আছে, বিভিন্ন সুরক্ষিত অঞ্চল, যেমন আমরা জানি ন্যাশনাল পার্কস, জাতীয় উদ্যান। এই ন্যাশনাল পার্কস হচ্ছে ভীষণভাবে সংরক্ষিত একটা জায়গা, যেখানে বন্য প্রাণী সংরক্ষণ করা হয়, এবং সেখানে সাধারণ মানুষের ঢোকা এবং বিভিন্ন কার্যকলাপ কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ঠিক আছে, এরপর হচ্ছে বন্যপ্রাণী অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটাও এক ধরনের সংরক্ষিত এলাকা। এখানে নির্দিষ্ট বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়। নির্দিষ্ট বন্যপ্রাণী মানে হচ্ছে যে সেই জায়গায় যে বন্যপ্রাণী, যে যে প্রাণীটা আছে সেই প্রাণীটা হয়তো অবলুপ্তির পথে, কিংবা সেই প্রাণীটার সংখ্যা কমে যাচ্ছে, তাকে সংরক্ষণের জন্য সেখানে বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়। এবং এখানে কি হয় না, অনুমতি সাপেক্ষে কিছু মানুষকে ঢুকতে দেওয়া যায়। ঠিক আছে, তারপর হচ্ছে কনজারভেশন রিজার্ভ আর কমিউনিটি রিজার্ভ। এইখানে কি হচ্ছে, এটা হচ্ছে বাফার এলাকা, অর্থাৎ কোর হচ্ছে জঙ্গল, যেখানে সাধারণ মানুষকে অ্যালাউ করা হয় না। ঠিক আছে, আর এই বাফার এলাকাটা হচ্ছে যেখানে সাধারণ মানুষ ঢুকতে পারে পারমিশন নিয়ে, অর্থাৎ অনুমতি নিয়ে ঢুকতে পারে, এবং তাদের ক্রিয়াকলাপ কিন্তু সেখানে একদম, কি বলবো, মানে পরিমিত, সীমিত। সব রকম ক্রিয়াকলাপ সেখানে করা যেতে পারে না। ঠিক আছে, আহ, আর কি বাণিজ্যিক নিষেধাজ্ঞা, অর্থাৎ যে কোনো ফরেস্ট এলাকা, যে কোনো জঙ্গল বা বনাঞ্চল যেগুলো, সেখানে বন্যপ্রাণী থেকে উৎপন্ন বিভিন্ন দ্রব্য, যেমন তাদের চামড়া, নখ, দাঁত ইত্যাদি, এগুলোর ব্যবসা সম্পূর্ণ বন্ধ। ঠিক আছে,
আর কি না, এছাড়াও মানে জঙ্গলের বিভিন্ন আরো যা যা ফরেস্টের যেগুলো বাই প্রোডাক্ট হয়, সেইগুলো জঙ্গলের অন্যান্য প্রোডাক্ট, সেগুলো বাণিজ্যিক নিষেধাজ্ঞা হয়েছে। এই আইন লঙ্ঘন করলে তার কঠোর শাস্তির বিধান আছে। পরবর্তী হচ্ছে বন সংরক্ষণ আইন 1980, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট। ঠিক আছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ছিল বনভূমির যে প্রাণী এবং উদ্ভিদরা আছে তাদের সংরক্ষণের জন্য মূলত। এখানে বন সংরক্ষণ আইনে কিন্তু সম্পূর্ণ বনভূমিটাকে ধ্বংস থেকে বন্ধ করার জন্য এটা করা হয়েছে। এবং বিভিন্ন নন ফরেস্ট অ্যাক্ট, যেটাকে এখানে অবন কাজ বলা হচ্ছে, তার মানে হচ্ছে নন ফরেস্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ জঙ্গলের মধ্যে দিয়ে কোনো রাস্তা, কোনো হাইওয়ে, কোনো রেল, কোনো বাঁধ, জলাশয়ের বাঁধ ইত্যাদি যদি আমরা নির্মাণ করি, সেইটার জন্য যথেষ্ট পরিমাণ তার পর্যালোচনা প্রয়োজন, সেটার কতটা প্রয়োজন আছে, আদতে সেটার কতটা প্রয়োজন আছে, তার জন্য বনভূমির কিছুটা অংশ ধ্বংস করা আদৌ কি দরকার কিনা, সেইগুলো কিন্তু এখানে দেখা হয়। বনভূমি এর প্রধান বিধানের মধ্যে বলছে বনভূমি অসংরক্ষণ অর্থাৎ ডি রিজার্ভেশনের উপর নিষেধাজ্ঞা। অর্থাৎ কোনো বনভূমিকে অবন অর্থাৎ নন ফরেস্ট এলাকা হিসেবে ঘোষণা করতে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমতি বাধ্যতামূলক। অর্থাৎ ফরেস্টেড ল্যান্ডকে যদি আমি নন ফরেস্টেড ল্যান্ড বলি, কনভার্ট করতে চাই, তাহলে কিন্তু সেটার প্রচুর পর্যালোচনা হবে এবং সেটাকে অনেকভাবে অনেক দিক দিয়ে চিন্তা ভাবনা করে তবে তাকে করতে হবে, এবং না হলে কিন্তু বনভূমি কোনোভাবেই ডি রিজার্ভেশন বা অসংরক্ষণ করা যাবে না। আর কি অবন কাজ বা নন ফরেস্ট অ্যাক্টিভিটি যেটা বললাম, যেমন হচ্ছে বিভিন্ন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি, যেমন হচ্ছে বাঁধ নির্মাণ, রাস্তা, হাইওয়ে, রেল, এগুলো দেখা যায় যে ভারতবর্ষের অনেক জায়গায় কিন্তু অনেক বনাঞ্চলের মধ্যে দিয়ে হাইওয়ে করতে হয়েছে, অনেক জায়গায় রেল লাইন করতে হয়েছে, বাঁধ নির্মাণ করতে হয়েছে, কিন্তু সেগুলোর জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতির দরকার এবং প্রচুর গবেষণা এবং পর্যালোচনার পর সেই পারমিশন গুলো পাওয়া গেছে। এবং এটার ক্ষেত্রে কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন, ক্ষতিপূরণমূলক বনায়ন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এইটা করতে হয়। ক্ষতিপূরণমূলক বনায়ন মানে কি, যে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি ফরেস্টের ধার দিয়ে বা ফরেস্টের মাঝখান দিয়ে হচ্ছে, অর্থাৎ একটা যে কোনো রাস্তা বা রেল লাইন ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছে, সে তো ফরেস্টের পরিবেশটাকে অনেকটা হ্যাম্পার করছে, অনেক অসুবিধা হচ্ছে। তাহলে যেমন গাছ কাটাও হচ্ছে, তেমন তার ওয়াইল্ড লাইফেরও প্রচুর সমস্যা হচ্ছে। তাহলে কি করা যেতে পারে না, এই সমপরিমাণ বা তার থেকে বেশি নন ফরেস্টেড ল্যান্ডে ফরেস্টেশন করতে হবে, আফরেস্টেশন, অর্থাৎ যেখানে বনভূমি নেই সেই জায়গায় যতটা অঞ্চল আমি বনভূমি কেটে এই কাজটা করেছি, ততটা অঞ্চল বা তার বেশি অঞ্চলের বনায়ন করতে হবে, অর্থাৎ বন তৈরি করতে হবে। ঠিক আছে। আর এছাড়া কি করা যেতে পারে, বনায়নের জন্য অর্থ প্রদান করে দিতে হবে। সেই অর্থ থেকে কি হবে না, বিভিন্ন সংস্থা আছে তারা জায়গা ঠিক করে সেখানে আবার বনায়ন বা বন তৈরি করবে। ঠিক আছে। আর কি, বনজ দ্রব্যের ওপর নিয়ন্ত্রণ, এই বন সংরক্ষণ আইনে বলা হচ্ছে যে বনাঞ্চলে গাছ কাটার ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না। এরপর চলে আসছি জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1974 সালের, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974। এর মূল উদ্দেশ্য হচ্ছে জলের দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা, জলের বিশুদ্ধতা বজায় রাখা, অথবা যে জলের বিশুদ্ধতা চলে গেছে বিভিন্ন শিল্পের কাজে, বিভিন্ন দৈনন্দিন কাজে, বিভিন্ন এগ্রিকালচার বা চাষবাসের কাজে যে জলের মধ্যে কিছুটা পলিউশন বা অবিশুদ্ধিকরণ হয়েছে, সেই জায়গাগুলোর বিশুদ্ধিকরণ করা, অর্থাৎ জলের আগের অবস্থা ফিরিয়ে আনা। সেটা ভূপৃষ্ঠের জলও হতে পারে, ভূনিম্নস্থ জলও হতে পারে, অর্থাৎ সারফেস ওয়াটারও হতে পারে, গ্রাউন্ড ওয়াটারও হতে পারে। তো এই আইনের জন্য বোর্ড গঠন করা হয়। একটা হচ্ছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা সিপিসিবি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, আর একটা হচ্ছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, এসপিসিবি বা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। এরা কি করে না, দূষণ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করে। বিভিন্ন সারফেস ওয়াটার বা ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ জল তারা তুলে পরীক্ষা নিরীক্ষা করে। ঠিক আছে।
আর এর মধ্যে কি দেওয়া হয়েছে, কনসেন্ট মেকানিজম, সম্মতি পদ্ধতি, অর্থাৎ শিল্প এবং স্থানীয় সংস্থাগুলিকে জলাভূমিতে বর্জ্য এবং বাণিজ্যিকভাবে নির্গত বর্জ্য জল ছাড়ার জন্য স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছে সম্মতি নিতে হবে, কনসেন্ট নিতে হবে। ঠিক আছে? এই সম্মতি জলের গুণমান ও পরিমাণ সংক্রান্ত কিছু শর্তের সঙ্গে আসে। অর্থাৎ কোনো শিল্প বা কোনো সংস্থা বা কোনো যে কোনো প্রজেক্ট, সেখানে কিছু না কিছু বর্জ্য তরল সেখান থেকে উৎপন্ন হবে। সেই তরল কোন পরিমাপে, কতটা দূষিত অবস্থায়, কোন কোন রাসায়নিক সমেত সেটা জলে যুক্ত হতে পারে, সেটা কতটা যেখানে কাজ হচ্ছে সেখানেই কতটা দূষণ দূরীকরণ করে তবে আমরা সেটাকে পরিবেশে মুক্ত করব, সেই সেই বিষয়টা আমাদেরকে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানাতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এবং সেটা যদি সম্মতিযোগ্য হয় তবেই তার সম্মতি পাওয়া যাবে, তবেই সেই শিল্প গঠন হবে। দূষণ নিষিদ্ধকরণ, অর্থাৎ নির্ধারিত মান, অর্থাৎ পারমিসেবল লিমিট দেওয়া হয়েছে, তার বাইরে দূষণকারী পদার্থ কোনো নদী বা নলকূপ অর্থাৎ ভূগর্ভস্থ জলে ফেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবার বোর্ডগুলো, অর্থাৎ স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড কি করতে পারে, জলের নমুনা অর্থাৎ স্যাম্পল ওয়াটার তুলতে পারে, স্যাম্পলিং করতে পারেন। সেটা ভূগর্ভস্থ জল হতে পারে বা ভূপৃষ্ঠের জল, যেখানে কোনো শিল্প থেকে শিল্প কারখানা ফ্যাক্টরি থেকে জল গিয়ে পড়ছে, সেখান থেকে জল নিয়ে সেটা ল্যাবরেটরিতে টেস্ট করতে পারেন। করে যদি মনে হয় যে সেই শিল্প কারখানায় যে রিপোর্ট দিচ্ছে তারা, যে আমরা এই এতটা পলিউশন, এতটা পলিউট্যান্ট এই কেমিক্যাল জলে ফেলছি, এই মানে তার থেকে যদি এদের আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের রেজাল্ট আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে না, শাস্তি হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে ফ্যাক্টরিগুলো বন্ধও হয়ে যায়। একইভাবে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981, এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1981, এর উদ্দেশ্য হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধ করা, নিয়ন্ত্রণ করা, হ্রাস করা। অর্থাৎ বায়ু দূষণ একইভাবে, বায়ু দূষণের ক্ষেত্রে কি হচ্ছে না, যানবাহন এবং শিল্প, এই দুটো হচ্ছে প্রধান। এছাড়াও বিভিন্ন উৎস আছে যেখান থেকে নির্গত বায়ু, নির্গত গ্যাসগুলি আর কি দূষক বহন করে, এবং সেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরিবেশের বায়ুকে দূষিত করছে। তাহলে এই বোর্ডগুলি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আর স্টেট দূষণ মানে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, এরা কি করছে, এরা এই আইনের অধীনে বায়ু দূষণ নির্গমনের একটা মান নির্ধারণ করেছে। অর্থাৎ বায়ু দূষক যারা, প্রত্যেকটা কতটা করে বাতাসে একটা যে কোনো গাড়ি বা যে কোনো যানবাহন বা যে কোনো ফ্যাক্টরি কতটা করে উন্মুক্ত করতে পারে, তার একটা মান আছে। তার বাইরে গেলে সেটাকে বলে পারমিসেবল লিমিট। ঠিক আছে? তো তার বাইরে চলে গেলে কিন্তু সেই সেই সেটা আবার আইন বিরুদ্ধ কাজ হবে, সেক্ষেত্রে সেখানে পারমিশন থাকবে না। ঠিক আছে? তো সম্মতি পদ্ধতি এই ক্ষেত্রেও বায়ু দূষণ নিয়ন্ত্রণ শিল্প প্রতিষ্ঠানগুলিকে পরিচালনার জন্য, অর্থাৎ যদি কোনো শিল্প প্রতিষ্ঠান তৈরি হচ্ছে বা কোনো শিল্প প্রতিষ্ঠান চলছে, কিংবা কোনো অটোমোবাইল বা গাড়ি যানবাহন, তার থেকে এমন কিছু গ্যাস বেরোচ্ছে যেগুলোকে কি হয় না, সেগুলোকে কোন ধরনের গ্যাস কতটা পরিমাণ বেরোবে, কোন পদ্ধতিতে তাকে আমরা আমাদের ফ্যাক্টরির মধ্যেই পরিশুদ্ধ করে বা পরিশোধন করে সেটাকে অন্য ফর্মে পরিবেশে দেব, কিংবা সেটাকে আমরা আমাদের ফ্যাক্টরির মধ্যেই রেখে দেবো, ফ্যাক্টরির মধ্যেই কিছুভাবে সেটাকে কেমিক্যাল মানে রাসায়নিক বিক্রিয়া করিয়ে অন্য ফর্মে আমরা বায়ুতে দেব, কিংবা তার পারমিসেবল লিমিটের মধ্যে দেব, কোন পদ্ধতিতে এই সব কাজ করব, এই রিপোর্ট আমাদেরকে কি করতে হয় না, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে জমা দিতে হয়। তো সেখান থেকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যদি মনে করে যে এগুলো সঠিক, তবে তারা সম্মতিপত্র দেয়। তো এই ক্ষেত্রেও কি হচ্ছে, যে জ্বালানি ব্যবহার সীমিত করা, বিভিন্ন জ্বালানি, বায়ু দূষণ সৃষ্টিকারী জ্বালানি আমরা জানি, কয়লা, পেট্রোলিয়াম, এইসব জীবাশ্ম জ্বালানিগুলো থেকে প্রচুর পরিমাণে দূষণ তৈরি হয়। এই সমস্ত জ্বালানিগুলোর ব্যবহার সীমিত করার ক্ষমতা কিন্তু এই বোর্ডের রয়েছে। অর্থাৎ এই জ্বালানিগুলোর বদলে আমরা যদি অল্টারনেটিভ যে জ্বালানিগুলো আছে, যেগুলো থেকে শক্তি তৈরি হতে পারে, সেগুলো ব্যবহার করলে বায়ু দূষণের মান অনেকটা কমতে পারে।
ঠিক আছে। আর শাস্তির বিধান তো আছেই, যেটা বলা হলো যে এটার ক্ষেত্রেও পারমিসেবল লিমিট যদি পেরিয়ে যায় সেক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে। এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986, পরিবেশ সুরক্ষা আইন। এটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা, যেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো, যে ভোপাল গ্যাস দুর্ঘটনার পরে এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট আসে। এটাকে একটা আমব্রেলা অ্যাক্ট বলা হয়, কারণ এই এই আইনে সার্বিকভাবে পরিবেশ সুরক্ষা উন্নতির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সার্বিকভাবে কোনো জায়গার পরিবেশ সুরক্ষার জন্য কি কি করণীয় সব, মানে এখানে আলাদা করে জল, বায়ু, বনভূমি ইত্যাদি কোনোটাকে আলাদা করে দেখা হয়নি। পরিবেশ সুরক্ষা আইনে কিন্তু সবাইকে একসাথে ধরা হয়েছে, সব কিছুকে একসাথে ধরা হয়েছে, সমস্ত একসাথে ব্যালেন্স করে চললে তবেই পরিবেশ সুরক্ষিত থাকবে। ঠিক আছে, এই জন্য একে আমব্রেলা অ্যাক্ট বলা হয়। ঠিক আছে। আহ ঠিক আছে, এইখানে কি করা হলো, প্রথম কেন্দ্রীয় সরকারকে প্রচুর ক্ষমতা দেওয়া হলো। পরিবেশ গুণমান রক্ষা উন্নতির জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন দেশে, সব ক্ষমতা কেন্দ্রীয় সরকারের রয়েছে। কেন্দ্রীয় সরকার যেরকম নিয়ম প্রণয়ন করবে, উদ্দেশ্য পরিবেশ দূষণ কমানো, পরিবেশের সংরক্ষণ। তার জন্য পরিবেশ কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যেরকম আইন প্রণয়ন করতে পারবে সেই রকম আইন করবে, এবং রাজ্যগুলিকে সেই রকম দায়িত্ব দেওয়া হবে, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সেইভাবে কাজ করবে। পরিবেশ দূষণকারী নির্গমন ও নিঃসরণ মানে হচ্ছে বায়ু দূষণ এবং জলের যে দূষণ, এই দুটোর ক্ষেত্রে পরিবেশগত মানদণ্ড, একদম স্ট্রিক্ট মানদণ্ড বেঁধে দেওয়া হয়েছে। এর বাইরে পলিউশন যদি কোনোভাবে হয় সেগুলো দণ্ডনীয়। শিল্পের কার্যকলাপে নিয়ন্ত্রণ আনা হয়েছে। শিল্পের কার্যকলাপে যতটা সম্ভব পলিউশন কম করে শিল্প চালিয়ে যেতে পারলে সেই শিল্পগুলোই চলবে। যে শিল্পে প্রচুর পরিমাণ পলিউশন হয় সেগুলোর মেথড, টেকনোলজি পাল্টাতে হবে ইত্যাদি। বিপজ্জনক পদার্থ পরিচালনা পদ্ধতি নির্ধারণ, অর্থাৎ তারপরেও আমাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি, শিল্প আছে যেগুলোতে বিপজ্জনক বস্তু ব্যবহার করতে হয়, এবং বিপজ্জনক বস্তু কিছুটা হলেও নির্গমন হয়। সেগুলো তো সম্পূর্ণ বন্ধ করা যাবে না। তো সেইগুলো কিভাবে পরিচালনা হবে, কিভাবে হ্যান্ডলিং হবে, সেই ব্যাপারেও পরিষ্কার নিয়ম নির্ধারণ করা হয়েছে। আর পরিবেশ নিরীক্ষা অর্থাৎ এনভায়রনমেন্টাল অডিট এর কথা বলা হয়েছে। যেরকম আমাদের ফিনান্সিয়াল অডিট হয়, অর্থাৎ অর্থনৈতিক অডিট হয়, সেরকম পরিবেশ অডিট হবে। দেশের বিভিন্ন শিল্প কারখানাগুলোতে পরিবেশের জন্য অডিট করা হবে, অর্থাৎ কতটা পরিমাণ পলিউশন, কতটা পরিমাণ রিসোর্স, অর্থাৎ কতটা পরিমাণ সম্পদ সে নিচ্ছে, তার মধ্যে কতটা পরিমাণ সম্পদ সে কাজে লাগাচ্ছে। যতটা সম্পদ নিচ্ছে তার ম্যাক্সিমাম, সর্বাধিক পার্টটাই যদি সে কাজে লাগাতে পারে তাহলেই কি হবে না, ওয়েস্ট কম হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সর্বাধিক পরিমাণ যাতে, যতটা রিসোর্স নেওয়া হচ্ছে তার ম্যাক্সিমাম পোর্শনটাই যাতে ব্যবহার করা যায়, সেই দিকে লক্ষ্য রাখা, এটাও অডিটের পার্ট। আবার ঠিক একই সাথে, যেমন এটা হচ্ছে এখান থেকে যে দূষণটা হয় সেটা হচ্ছে সলিড ওয়েস্ট, এছাড়াও কি হচ্ছে না, এই প্রত্যেক প্রোডাকশনের ক্ষেত্রে বায়ুতে কিছুটা, জলে কিছুটা, মাটিতে কিছুটা দূষণ হচ্ছে। এই দূষণগুলো কতটা কমানো যায়, এই সম্পূর্ণটা অডিটে নিরীক্ষণ হবে, এবং প্রত্যেক স্টেপে কি করে পরবর্তী সামনের বছরে বা সামনের কার্যকলাপে আমরা উন্নতি করতে পারি সেই বিষয়ে চিন্তা ভাবনা করা হবে। নিয়ম তৈরির ক্ষমতা, সরকারকে বিভিন্ন পরিবেশগত নিয়মের ব্যাপারে ক্ষমতা দেওয়া হলো নিয়ম তৈরির ব্যাপারে, যেমন হচ্ছে বিপজ্জনক বর্জ্য বিধি, হ্যাজার্ডাস ওয়েস্ট, শব্দ দূষণ, নয়েজ পলিউশন, আর হচ্ছে ইআইএ, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নাগরিক মামলা করার অধিকার, অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পিআইএল যেটাকে বলা হয়। পরিবেশ আইন লঙ্ঘিত হলে শুধুমাত্র সরকার না, সাধারণ মানুষ সরকারকে নোটিশ দিতে পারবে, অভিযোগ দায়ের করতে পারবে। সাধারণ মানুষ, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, নাগরিক মামলা। ঠিক আছে।
তো এই ক্ষেত্রে জনস্বার্থ মামলা যেটাকে বলা হয়, এই ক্ষেত্রে কি হচ্ছে না, কোনো জায়গায় যদি পলিউশন হয়ে যাচ্ছে, সেটা হয়তো ইন্সপেকশনের সময় বা অডিটের সময় সব সময় খাতায় কলমে দেখানো যাচ্ছে না বা দেখানো হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষ দেখা যাচ্ছে বিভিন্ন রোগ বিভিন্ন সমস্যায় ভুগছে, কোনো একটা দূষক বাতাসে মিশছে বা জলে মিশছে এই কারণে। তো সেই তখন কি করা হয়, সাধারণ মানুষের সেই অধিকার আছে, সে গিয়ে রেসপেক্টিভ যে আইনের যে রক্ষক আছে তাকে গিয়ে এইটা নিয়ে অভিযোগ করতে পারেন, এবং সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে। এই আইনের ক্ষেত্রেও আইন অমান্য করার জন্য কঠোর শাস্তির বিধান আছে। এরপর আসছে হচ্ছে জীববৈচিত্র্য আইন 2002, বায়োডাইভার্সিটি অ্যাক্ট। বায়োডাইভার্সিটি অ্যাক্ট বলছে যে বায়োডাইভার্সিটি কনজারভেশন বা জীববৈচিত্র্য সংরক্ষণ, জীববৈচিত্র্যের উপাদান অর্থাৎ জীব সম্পদ এর উপাদানগুলোর স্থিতিশীল ব্যবহার, অর্থাৎ এমন ব্যবহার যাতে আমরা ব্যবহার করে তাকে নিঃশেষ না করে দিই। জৈব সম্পদ ব্যবহারের ফলে সৃষ্ট সুবিধাগুলির ন্যায্য সমান ভাগ করে নেওয়ার বিধান দেয়, অর্থাৎ এবং এই যে বায়োডাইভার্সিটি থেকে যে আমরা রিসোর্সটা পাচ্ছি, যে সম্পদটা পাচ্ছি, এই সম্পদটা যেন সবাই ব্যবহার করতে পারে, সবার জন্য অ্যাক্সেসেবল হয়, সবাইকার জন্য, যাতে এটা সমানভাবে ভাগ করে নেওয়া যায়। ঠিক আছে? তো জীববৈচিত্র্য সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন, এই এই কনভেনশন ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি সিভিডি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন, এর অধীনে ভারতের বাধ্যবাধকতাগুলো পূরণ করে। অর্থাৎ বায়োডাইভার্সিটি অ্যাক্ট এটা সিবিডির মানে আন্তর্জাতিক ক্ষেত্রে সিবিডি যে তার আন্ডারে এইটা এই নিয়মগুলো করা হয়েছে। এটা একটা ত্রিমুখী কাঠামো। জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি জাতীয় স্তরে, রাজ্য জীববৈচিত্র্য বোর্ড স্টেট বায়োডাইভার্সিটি বোর্ডস সব রাজ্যেই রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য বোর্ড, ওয়েস্ট বেঙ্গল WBBB মানে ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড। আচ্ছা, এরপর হচ্ছে জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি BMCs, অর্থাৎ বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি, অর্থাৎ স্থানীয় গ্রাম বা পৌরসভা স্তরে। এই তিনটে স্তরের একটা কাঠামো তৈরি করা হলো ত্রিমুখী। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে কি হলো, অ্যাক্সেস এবং বেনিফিট শেয়ারিং যেটার কথা এখানে বলা হয়েছে, যে জৈব যে সম্পদ আমরা ফরেস্ট থেকে বা মানে যে কোনো বায়োডাইভার্সিটি থেকে যে সম্পদ পাই, সেই সম্পদটা কিভাবে আহরণ হবে, কিভাবে সংরক্ষণ হবে, কিভাবে সাধারণ মানুষ সেটাকে ম্যাক্সিমাম মানে বেশিটাই ব্যবহার করতে পারবে, এই সম্বন্ধে সম্যক ধারণা থাকে কাদের না, যাদের মধ্যে ঐতিহ্যগত জ্ঞান বা ট্রেডিশনাল নলেজ আছে। ঠিক আছে? তো সেই ঐতিহ্যগত জ্ঞান যাদের মধ্যে আছে তাদেরকে এখানে অংশগ্রহণ করার কথা বলা হচ্ছে এই সংরক্ষণের ক্ষেত্রে। ঠিক আছে? এবং যে সম্পদ, সেই সম্পদরা সাধারণ মানুষ, ওই যারা বনভূমি বন সম্পদের উপর নির্ভরশীল, সেই সাধারণ মানুষের সাথে ভাগ করে নিতে হবে, স্থানীয় সম্প্রদায়গুলির সঙ্গে ভাগ করে নিতে হবে। এই যে জ্ঞানের সুরক্ষা, অর্থাৎ এই যে ট্র্যাডিশনাল নলেজ, কিছু মানুষ আছেন যাদের মধ্যে যারা এই নলেজটা কোনো বইয়ে পড়ে আসে না, এই নলেজটা কিন্তু প্রকৃতির সাথে থেকে আসে, এই জ্ঞানটার যারা অধিকারী, সেই জ্ঞানটা এবং সেই মানুষদের সঠিকভাবে সংরক্ষণ করতে হবে, যাতে এই জ্ঞানটা আমরা সংরক্ষণ করতে পারি। এই জ্ঞানটা কিন্তু কোনো পুঁথিতে পাওয়া যায় না, এই জ্ঞানটা সেই মানুষদের মধ্যেই আছে যারা প্রকৃতিতে থেকে, প্রকৃতির মাঝে থেকে, প্রকৃতি থেকে এইগুলো আহরণ করতে পেরেছে। একে বলা হয় ট্র্যাডিশনাল নলেজ। গবেষণা নিয়ন্ত্রণ, গবেষণা বা বাণিজ্যিক ব্যবহারের জন্য জৈব সম্পদ যখন ব্যবহার করা হবে,
তখন ভারতীয় বা বিদেশি সংস্থাগুলির কার্যকলাপ কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। অর্থাৎ গবেষণার ক্ষেত্রে বাণিজ্যিক জৈব সম্পদ, বাণিজ্যিক ক্ষেত্রে তো বটেই, গবেষণার ক্ষেত্রেও জৈব সম্পদ যখন ব্যবহার হবে তার জন্য যথেষ্ট পরিমাণ পারমিশন লাগবে, যথেষ্ট পরিমাণ অনুমতি লাগবে। গবেষণার জন্য যে বিভিন্ন ল্যাবরেটরিতে বিভিন্ন গবেষণা হয়, তার জন্য প্রাণী এবং উদ্ভিদের বিভিন্ন স্যাম্পলিং করা হয়। এবং যদি দেখা যায় কোনো প্রাণী বা উদ্ভিদ সে বিলুপ্ত প্রায়, তো তাকে আমরা বারে বারে ল্যাবরেটরিতে নিয়ে এসে তাকে এক্সপেরিমেন্ট করে, তাকে ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে তার মধ্যে এক্সপেরিমেন্ট আমরা করতে পারবো না। এবং এই যে কোনো প্রাণী বা উদ্ভিদের একটা প্রাণী হলে, ছোট ছোট প্রাণী আমরা ল্যাবরেটরিতে নিয়ে আসি, উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের কিছু অংশ, এগুলোর জন্য কি করতে হবে না, এগুলোর জন্য অনুমতি নিতে হবে। অর্থাৎ এই যে গবেষণাটি হবে তাতে সেই প্রাণী বা উদ্ভিদের কিছু উপকার হবে কিনা, তার যে পপুলেশন থেকে একটা বা দুটো বা কিছু জিনিস নিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে গবেষণার জন্য, সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ কিনা, ঠিক আছে, সেই অনুমতি থাকলে তবেই সেগুলো করা যাবে। এগুলো বায়োডাইভার্সিটি অ্যাক্ট 2002-তে আসে। এবার হচ্ছে আন্তর্জাতিক চুক্তি। আন্তর্জাতিক কিছু চুক্তি আছে ভারতের পরিবেশ আইন শৃঙ্খলা এগুলো বজায় রাখার জন্য। এই আন্তর্জাতিক চুক্তিগুলো গুরুত্বপূর্ণ। এই চুক্তিগুলো মেনে চলার জন্য ভারতে বিভিন্ন রকম আইন এবং নিয়ম মানে প্রবর্তিত হয়। ঠিক আছে, আন্তর্জাতিক চুক্তির কি প্রয়োজন? প্রথম প্রয়োজন হচ্ছে যে এই যে দূষণগুলোর কথা আমরা এতক্ষণ বলছি, জল দূষণ, বায়ু দূষণ, এগুলো কিন্তু একটা দেশের সীমার মধ্যে আটকে নেই। অর্থাৎ বায়ু দূষণ, জলের দূষণ, এগুলো কিন্তু ট্রান্স বাউন্ডারি, একটা দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। অর্থাৎ একটা দেশের বায়ু শুধু দূষণ হবে যে কার্বন বেশি বাতাসে দিচ্ছে, তার সেই দেশেই যে ক্লাইমেট চেঞ্জের এফেক্ট হবে এমন তো না। সেই জন্য বলা হচ্ছে যে এটা আন্তর্জাতিক সমস্যা। তো কাজেই আন্তর্জাতিক চুক্তি করে, আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মে স্বাক্ষর করে আমাদের কি করতে হবে, নিজের নিজের দেশে এসে সেই চুক্তির নিরিখে বিভিন্ন আইন প্রণয়ন করতে হবে। ঠিক আছে, তো প্রধান আন্তর্জাতিক চুক্তি যেগুলো হয়েছে তার প্রথম হচ্ছে মন্ট্রিল প্রোটোকল 1987 সালে। এটা কি না ওজোন স্তর ক্ষয় অর্থাৎ ওজোন ডিপ্লিশনের জন্য হয়েছিল। কি না ক্লোরোফ্লুরোকার্বন, আমরা জানি এটা, এবং বিভিন্ন হ্যালোন, এরা কি করছিল না, এরা স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরে গিয়ে ওজোন স্তরটা ক্ষয় করে দিচ্ছিল। অর্থাৎ ওজোন, স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন আছে তার সাথে এরা গিয়ে বিক্রিয়া করে ওজোন স্তরটা ক্ষয় করছিল। এবং তার ফলে কি হচ্ছিল না, সোলার রেডিয়েশনের সূর্যালোকের অতিবেগুনি রশ্মির একটি অংশ, অতিবেগুনি রশ্মির একটি অংশ আমাদের পৃথিবীতে এসে পড়ছিল, যেটা কিনা ক্ষতিকারক। তো এই ক্লোরোফ্লুরোকার্বন এবং হ্যালোনগুলোকে ওডিএস বা ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সেস বলা হয়। তো এর উৎপাদন ও ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা। ঠিক আছে, তো এইটা ছিল মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য। এবং বিভিন্ন দেশগুলো কি করেছে না, আস্তে আস্তে সময়ের সাথে এর এই এই যে কেমিক্যাল গুলো, এই যে রাসায়নিক গুলো, এগুলোর পরিবর্তে কি কি রাসায়নিক ব্যবহার করা যেতে পারে সেগুলোর দিকে বিভিন্নভাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছে, গবেষণা করেছে, করে ওজোন বান্ধব বিকল্প তৈরি করেছে। এবং এর জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও আন্তর্জাতিকভাবে কিছুটা ছিল। এবং বর্তমানে যে পরিস্থিতি তাতে বলা যায় যে মন্ট্রিল প্রোটোকল কিন্তু সবচেয়ে সফল আন্তর্জাতিক পরিবেশ চুক্তিদের মধ্যে একটি। কারণ ওজোন স্তর পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে ইউএনএফসিসিসি, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন, কিয়োটো প্রোটোকল। ঠিক আছে, তো প্রথম হচ্ছে কি সমস্যাটা কি না, মানব কার্যকলাপ, জীবাশ্ম জ্বালানি, যেটা আমি বললাম কয়লা, পেট্রোল, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। আর কি বনভূমি ধ্বংস। এর ফলে কি হচ্ছে, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এরা কি করে না পরিবেশের মধ্যে থেকে বায়ুমণ্ডলে একটা আবরণের সৃষ্টি করে। তার ফলে সূর্যের রশ্মির কিছু অংশ পৃথিবীতে এসে আর ফিরে যেতে পারে না। তার ফলে কি হচ্ছে, দিনে দিনে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতাটা বেড়ে যাচ্ছে। এর ফলে
যেটাকে আমরা বলি বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, এটা ঘটছে। তো তাহলে এই ইউএনএফসিসি কি করলো না, কিয়োটো প্রোটোকল করলো, তাদের বাধ্যতামূলক কিছু লক্ষ্যর কথা বলা হলো। যেমন এখানে বলা হলো দুটো ভাবে দেশগুলোকে দুটো ভাগে ভাগ করা হলো। অ্যানেক্স ওয়ান কান্ট্রি, অ্যানেক্স টু কান্ট্রি। অ্যানেক্স ওয়ান হচ্ছে যারা উন্নত দেশ, তাদেরকে কি বলা হলো, বাধ্যতামূলকভাবে তাদের আহ, এই গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের কথা লক্ষ্যমাত্রা দেওয়া হলো। আর উন্নয়নশীল দেশ যেগুলো, যেমন ভারতবর্ষ, চীন, এদের ক্ষেত্রে কি হলো যে বাধ্যতামূলক লক্ষ্য ছিল না, কিন্তু তাদেরও কিছু বলা হলো, তোমরা যতটা সম্ভব তোমরা তোমাদের এই গ্রিন হাউস গ্যাস এমিশনটা কমাও। তো তাতে কি হলো না, একটা বিতর্কের সৃষ্টি হলো। উন্নত দেশগুলোকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হলো, লক্ষ্য বেঁধে দেওয়া হলো, কিন্তু উন্নয়নশীল দেশগুলোকে দেওয়া হলো না। সেটা দেওয়া হলো না অর্থনৈতিক কারণে, কারণ উন্নয়নশীল দেশ যদি এখনই গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য উদ্দেশ্যে সমস্ত শিল্প কমিয়ে ফেলে, তাহলে এদের অর্থনৈতিকভাবে আবার আরো অবনতি হবে। তো সেইটা মাথায় রেখে এরম বলা হয়েছিল, কিন্তু দেখা গেল এর জন্য বিভিন্ন রকম বিতর্ক হলো। ঠিক আছে, কিন্তু এই বিতর্ক সমাধানের জন্য বিভিন্ন ব্যবস্থা তৈরি করা হলো। যেমন এতে একটা কার্বন ট্রেডিং বা এমিশন নির্গমন বাণিজ্য, এমিশন ট্রেডিং এর একটা ব্যবস্থা হলো। সেক্ষেত্রে কি হলো না, কার্বন ক্রেডিট ম্যানেজমেন্ট, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, এইগুলো অর্থাৎ কি না, কার্বন ক্রেডিট মানে যে যতটা কার্বন হ্রাস করছে, সে কি হচ্ছে না, সে কার্বন ক্রেডিট পাচ্ছে। কার্বন মানে গ্রিন হাউস গ্যাসগুলোকে আমরা কার্বন কার্বন ইউনিটে ধরে নিয়েছি। যেহেতু কার্বন ডাই অক্সাইড একটা মূল গ্যাস, সেহেতু একে আমরা কার্বন ইকুইভ্যালেন্টে ধরে নিয়েছি। এবং সেক্ষেত্রে কি হচ্ছে না, 1 ইউনিট কার্বন যদি কেউ কমাতে পারে, তাহলে সে 1 কার্বন ক্রেডিট পাবে সেই দেশ। এইভাবে কার্বন ক্রেডিটের ব্যবস্থা করা হলো। এর ফলে কি হলো না, উন্নয়নশীল দেশগুলো কিছু কার্বন ক্রেডিট পাচ্ছে, মানে আর্ন করছে, আবার উন্নত দেশগুলোও করছে। এবার উন্নত দেশগুলোতে স্বাভাবিকভাবেই কার্বন এমিশন অনেক বেশি, কারণ হচ্ছে তাদের শিল্প অনেক উন্নত। আর উন্নয়নশীল দেশগুলো, তাদেরও শিল্প আছে, তাদেরও কার্বন আছে, কিন্তু তাদের কার্বন দেখা যাচ্ছে লক্ষ্যমাত্রার থেকে কম। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, সেক্ষেত্রে একটা দেশ অন্য দেশকে কার্বন ক্রেডিট বিক্রি করতে পারে। অর্থাৎ আমার বিশ্বব্যাপী কার্বন এমিশনের মাত্রাটা সমান থাকা প্রয়োজন। এবার কোনো এক দেশ যদি তার কার্বন ক্রেডিটের লক্ষ্যমাত্রা, কার্বন নির্গমনের লক্ষ্যমাত্রা কম রাখতে পারে, তাহলে ধরে নেওয়া যায় তার কাছে 10টা কার্বন ক্রেডিট রয়েছে। অন্য একটা দেশ যার কাছে কার্বনের ক্রেডিট নেই, অথচ তাকে কি করতে হবে, এই লক্ষ্যমাত্রায় যেতে গেলে অন্তত 2টো কার্বন ক্রেডিট রাখতে হবে। সে তখন কি করছে, এই উন্নয়নশীল দেশ যার কাছে কার্বন ক্রেডিট আছে তার থেকে কার্বনটা কিনে নিতে পারছে। তো সেই কার্বন যে কিনে নিচ্ছে, তার বদলে কিছু অর্থনৈতিক বাণিজ্য তাদের দুটো দেশের মধ্যে হচ্ছে। তাতে কি হচ্ছে না, পুরোপুরি যদি পৃথিবীর বিশ্বের নিরিখে দেখা যায়, তাহলে কার্বনের মাত্রা কিন্তু অ্যাজ আ হোল সার্বিকভাবে কমছে। তো এই পদ্ধতিতে কার্বন ট্রেডিং শুরু করা হলো, এবং প্রতিশ্রুতির বিভিন্ন সময়কাল ছিল। যেমন 2008 থেকে 12 হচ্ছে প্রথম ছিল, 2013 থেকে 20 হচ্ছে এর পরেরটা। অনেক এর এই ক্ষেত্রে একটা সমস্যা কি হলো না, সমস্ত উন্নত দেশ কিন্তু এই এই যে লক্ষ্যগুলো, এই লক্ষ্য বা এই যে আন্তর্জাতিক যে প্রোটোকল, এটাকে মেনে নেয়নি, অ্যাকসেপ্ট করেনি। অনেকেই প্রত্যাহার করেছে। তার ফলে কি হয়েছে না, যেটা আমাদের উদ্দেশ্য ছিল যে সার্বিক একটা কার্বন এমিশনটা কমানো, সেই ক্ষেত্রে কিন্তু লক্ষ্যের থেকে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে গেছি। পরবর্তীকালে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি বা বিভিন্ন পরিবেশ সম্মেলন, তারপর বিভিন্ন ক্লাইমেট কনভেনশন, কনফারেন্স অফ পার্টিজ, এগুলো হয়েছে, কিন্তু এখনো অবধি আমরা সঠিক লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারিনি। বিভিন্ন রকম জটিলতা তৈরি হয়েছে তার ফলে।
আচ্ছা, এরপর হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি 1992, জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশন, যেটার কথা বললাম আমরা। জীববৈচিত্র্য আইন ভারতবর্ষে 2002-তে, এটার মানে এই আন্তর্জাতিক কনভেনশনের ফলেই আর কি ভারতে বাধ্যতামূলক বাধ্যতামূলক যে নিয়মগুলো সেগুলো পূরণ করার জন্য ভারতবর্ষে জীববৈচিত্র্য আইন 2002 আনা হয়। তো এই সিবিডি 1992-তে কি বলা হচ্ছে না, এখানে যে জায়গাটাকে ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে যে জীববৈচিত্র্যের আবাসস্থল তাদের ধ্বংস না হয়, আবাসস্থল কমে যাচ্ছে, অর্থাৎ ফরেস্ট জঙ্গল এরিয়া কমে যাচ্ছে, দূষিত হচ্ছে, অতিরিক্ত ব্যবহার হচ্ছে জৈব সম্পদ, জলবায়ু পরিবর্তন একটা সমস্যা, আর কি আক্রমণাত্মক যে প্রজাতি অর্থাৎ ইনভেসিভ স্পিসিস, এরা কি হয় না, কিছু স্পিসিস কিছু প্রজাতি আছে তারা এত দ্রুত বংশ বিস্তার করে, বংশবৃদ্ধি করে, যে কোনো জমিতে তারা যদি এসে ইন্ট্রোডিউসড হয় কোনো জায়গায়, তো তারা এত সংখ্যায় বেড়ে যায়, সেখানকার স্থানীয় যে জীববৈচিত্র্য সেটা ধ্বংস হয়। তো এখানে তিনটি প্রধান উদ্দেশ্যের কথা বলা হয়েছে। একটা হচ্ছে যে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রজাতি এবং বাস্তুতন্ত্রের সুরক্ষা। সেকেন্ড হচ্ছে এর উপাদানগুলির স্থিতিশীল ব্যবহার, অর্থাৎ যাতে এমন করে ব্যবহার করা হয় আহ, জীববৈচিত্র্যের যে জৈব সম্পদ, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যতেও একইভাবে এই সম্পদ ব্যবহার করতে পারে। আচ্ছা, তৃতীয় হচ্ছে জেনেটিক সম্পদ ব্যবহারের ফলে সৃষ্ট সুবিধাগুলি ন্যায্য ও সমান ভাগ করে নেওয়া, অর্থাৎ যেমন বিভিন্ন ওষুধ, বিভিন্ন এগ্রিকালচারাল প্রোডাক্ট, এগুলোতে কি হচ্ছে না, এগুলো জেনেটিক্যালি মডিফাই করা হচ্ছে, ঠিক আছে? এবং এই যে সৃষ্ট সুবিধা, এই সুবিধাটাও যেন সবাই, সব দেশ, সব সম্প্রদায়, সব মানুষ ন্যায্যভাবে ভাগ করে। তো এর মূল পদ্ধতি কি না, এই কনভেনশনের মূল পদ্ধতি কি, কৌশল কি, যে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য জাতীয় কৌশল কৌশল তৈরি করতে হবে প্রত্যেকটা দেশকে। যে যে দেশ এতে স্বাক্ষর করেছে তাদেরকে নিজস্ব কৌশল তৈরি করতে হবে, নিজস্ব আইন তৈরি করতে হবে। আর এর ফলে কি হয়েছে না, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস অর্থাৎ জিএম ক্রপ বা জিএমও, এটার জন্য কি হয়েছে না, কার্টিজেনার প্রোটোকল অন বায়োসেফটি, এই প্রোটোকলটা হয়েছে। আর অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং বিষয়, অর্থাৎ এই জীব সম্পদে কতটা মানুষের অ্যাক্সেস থাকবে, কতটা মানুষ ব্যবহার করতে পারবে এবং তার সুবিধা নিতে পারবে, সেই ব্যাপারে হয়েছে নাগোয়া প্রোটোকল। এরকম বিভিন্ন আন্তর্জাতিক প্রোটোকল গৃহীত হয়েছে। আর ভারতবর্ষের ক্ষেত্রে আমরা তো আলোচনা করেছি, জীববৈচিত্র্য আইন তৈরি হয়েছে এর অধীনে। পরবর্তী অংশ ইউনিট 2 এর আরো একটি ভিডিওতে আমি দেব। আরো কিছু অংশ আমাদের জানতে হবে। এইখানে অনেক নতুন শব্দ, নতুন টার্মস আমরা শিখলাম, জানলাম। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো, আমি উত্তর দিয়ে দেবো। যদি মনে হয় কোনো পার্টিকুলার বিষয় তোমরা আরেকটু জানতে চাও, তাহলে সেটা অবশ্যই মেনশন করবে। আমি সেটা তোমাদের অবশ্যই সেটা বিস্তারিতভাবে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই ইউনিট 2 এর আরো কিছু অংশ বাকি আছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ।